আজকের রোদটা একটু বেশি পড়েছে। মনে হচ্ছে আর গরমের কথা নাই বা বললাম। রাস্তার পাশে দাঁড়িয়ে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছি, কিন্তু সময় যেন থমকে গেছে। সময় যেন কাটতেই যাচ্ছে না। অবশ্য অপেক্ষার সময় কাটতে চায় না সহজে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাকে দেখে মুখে হাসি ফুটে উঠল। আমাকে দেখতে পেয়ে খুব দ্রুত আমার কাছে এসে বলল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? আধা ঘন্টা মতো হবে। সরি, একটু লেট হয়ে গেল। এত দেরি হওয়ার কারণ? আর বলবেন না, টিউশনির টাকা কালকে চেয়েছিলাম। যদিও মাস এখনো শেষ হয়নি, 2 দিন বাকি আছে। তবু আজকে দিবে বলেছিল, আর এই জন্য দেরি হয়েছে। দিছে টাকা। আশা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, না, কাল দিবে বলল। আচ্ছা চলুন যাওয়া যাক। হ্যাঁ চলুন। যাব কোথায়? আমাদের পরিচিত সেই জায়গায়। রিকশা যাবেন? কাছেই তো। গল্প করতে করতে হেঁটেই যাওয়া যাবে। ও হ্যাঁ, আপনার চকলেট। 4টা মিল্ক ক্যান্ডি আশার দিকে বাড়িয়ে দিলাম। আশা মুচকি এসে আমার হাত থেকে চকলেট নিতে নিতে বলল, থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। বন্ধু তো আর বন্ধুর মাঝে সরি থ্যাঙ্কস কিসের? আমার কথা শুনে একটু শব্দ করে হেসে উঠল আশা। একটা চকলেটের খোসা ছাড়িয়ে মুখে দিতে দিতে বলল, এটা অবশ্য ঠিক বলেছেন। আশার সাথে গল্প করতে করতে গন্তব্যে চলে এলাম। আমাদের গন্তব্যই বিশাল বড় লিকটার পার। প্রচণ্ড গরমে এখানে আসলে শীতল বাতাসে প্রাণটা জুড়িয়ে যায়। এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর মনোরম পরিবেশ। লেকের পাড়ে আশাকে নিয়ে পাশাপাশি বসলাম। লেকের পানি বাতাসে ছোট ছোট ঢেউ খেলছে। আর সেই শীতল ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগছে। কয়েক মিনিটের মধ্যে গরম কেটে শরীর ঠান্ডা হয়ে গেল। আশা আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনি খান। আমি তো চকলেট খুব একটা পছন্দ করি না। তাতে কি, আমার তো মিল্ক ক্যান্ডি খুবই পছন্দ। আর সেটা আপনি জানেন। খেয়ে দেখেন না, বেশ মজা। আশার অনুরোধে চকলেটটা নিয়ে খেতে শুরু করলাম। তারপর একটু অন্যমনস্ক হয়ে ভাবতে লাগলাম। আমাকে অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে আশা বলল, কি ভাবছেন এত? এভাবে আর কতদিন? ঠিক বুঝলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, এভাবে আর কতদিন চলবো? এটা কি জীবন? 3টা টিউশনি করায় আর তাতে থাকা খাওয়া, আবার মাঝে মাঝে গ্রামে আব্বা মাকে পাঠাতে হয়। অসহ্য লাগে এই জীবনটা। চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি জানি সেটা আজীবনও হবে না। আমার নেই টাকার জোর, নেই মামা খালুর জোর। কি করে হবে বলেন? 3টা টিউশনি করে কি জীবন চলে? সবই তো বুঝি, কিন্তু কিছুই তো করার নেই। গরিবদের সবকিছু সহ্য করে যেতে হয়। ধৈর্য ধরেন, হয়তো ভালো কিছু হতে পারে। জীবনের মোড় বদলেও যেতে পারে। ধৈর্য ধরো। এ একটা সান্ত্বনামূলক শব্দের ওপরে নির্ভর করেই জীবনের নৌকাটা পাড়ি দিতে হচ্ছে। বাদ দেন না এসব। বাদাম খাবেন? ইচ্ছা করছে না। একটু অপেক্ষা করেন, আসছি। কথাটা বলে আশা উঠে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম আমাকে নিয়ে। অন্যকে নিয়ে ভাবার সময় বা সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি। হয়তো এর মূল কারণ বেকারত্বের অভিশাপ। এসব ভাবতে ভাবতে কখন যে আশা আমার পাশে এসে বসেছে সেটা খেয়ালই করিনি। আমার দিকে বাগানের ঠোঙ্গাটা এগিয়ে দিয়ে বলল, খাওয়া শুরু করেন। আশার ঠোঁটের কোণে সবসময় মুচকি হাসি ঝুলে থাকে, যেটা ওর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। আশার এই হাসিমাখা মুখ দেখে অভিশপ্ত ভাবনাগুলো হাওয়ায় মিলিয়ে গেল। একটা বাদাম নিয়ে খাওয়া শুরু করলাম আর আশার দিকে তাকিয়ে দেখলাম। আশা বাদামের খোসা ঠিকভাবে ছাড়াতে পারছি না। আমাকে দেখেন, এভাবে বাদামের খোসা ছাড়াতে হয়। আমি কেন জানি পারি না ওভাবে। কেন পারি না সেটা জানি না। আচ্ছা, আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি, আপনি খান। বাদামের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আশাকে দিচ্ছি, আর আশা বাচ্চাদের মতো করে বাদাম খাচ্ছে। আমি অপলক চেয়ে আশার বাদাম খাওয়া দেখছি। আশা খেতে খেতে বলল, আপনি খাবেন না? আমার খাওয়া শেষ। এখন আপনার খাওয়া দেখছি। খাওয়া দেখার কি আছে? আমার কেন জানি না, দেখতে খুব ভালো লাগছে। হি হি হি। আচ্ছা দেখেন, একটা মেয়ের হাসি এত সুন্দর হয় কিভাবে? আশার হাসিটা অনেক সুন্দর। দেখলেই মন ভরে যায়। বাদাম খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ আশার ফোনটা বেজে উঠল। আশা তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কথা বলতে শুরু করলো। হ্যালো মিথু। বল আপু। বেশি খারাপ? আচ্ছা চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। কথা শেষ করে ফোন রেখে দিল। আমি কিছু বলতে যাব, তার আগে আশা বলল, মাহাবুর, আমার এখনই বাসায় যেতে হবে। আমার শরীরটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। আপনি যাবেন না? আমার সাথে গেলে আপনাকে নামিয়ে দিয়ে তারপর বাসায় যেতাম। এটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আপনার। আপনি চলে যান। আমি কিছু সময় থাকি এখানে। আচ্ছা, তাহলে আসি। কথাটা বলে আশা চলে গেল। আর আমি আশার চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছি।
যতক্ষণ আশাকে দেখা গেল ততক্ষণ দেখতে লাগলাম। তারপর একসময় চোখের আড়ালে চলে গেল। আমিও উঠে দাঁড়ালাম। পকেট থেকে মানিব্যাগ বের করে চেক করে দেখলাম মানিব্যাগে 5টা 10 টাকার নোট পড়ে আছে। এই মাস শেষ হতে এখনো 2 দিন বাকি, আর টিউশনি টাকা পেতে এখনো 4-5 দিন লাগবে। এই 4-5 দিন এই 50 টাকা দিয়ে চালাতে হবে। মানিব্যাগটা পকেটে রেখে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। বাসায় এসে প্রচন্ড ক্লান্ত লাগছে। কোনোরকম ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি সেটা টেরই পেলাম না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা খেয়ে নিলাম। বিকেলে আসার নাম্বারে কয়েকবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। আসার ফোন কখনো বন্ধ থাকে না। ফোন বন্ধ পেয়ে টেনশন হচ্ছে খুব। সন্ধ্যায় 1 কাপ চা বানিয়ে ছাদের উপর চলে এলাম। অবশ্য আমি ছাদেই থাকি, ছাদের একটা চিলেকোঠার রুমে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে চা খাচ্ছি। তখনই পকেটের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি আশা ফোন করেছে। রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে আশা বলল, কি করছেন? তার আগে বলুন, আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন দিয়েছিলেন বুঝি? হুম, বেশ কয়েকবার দিয়েছিলাম, কিন্তু যতবারই দিয়েছি বন্ধ পাইছি। হ্যাঁ, চার্জ ছিল না। আচ্ছা, এখন বলেন কি করছেন? চা খাচ্ছি ছাদে, দাঁড়িয়ে একা। ওহো, তাহলে চাঁদ আছে সঙ্গী, আর আছে জ্যোৎস্নার আলো। কথাটা শুনে হেসে উঠল আশা। আমি চুপ করে ওর হাসি শুনে যাচ্ছি। আমি যেন হারিয়ে গেছি ওর হাসির মাঝে। কি হলো, চুপ করে আছেন যে? কই না তো, কথা তো বলছি। বাই দ্য ওয়ে, আপনি কি করছেন? বেলকনিতে বসে আছে আর আপনার সাথে কথা বলছি। আন্টির শরীরটা এখন কেমন? মোটামুটি ভালো। ও হ্যাঁ, কালকে আপনার সাথে হয়তো দেখা হবে না। কেন? কালকে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু আমার টিউশন আছে তো, তাই ওটা শেষ করে বাসায় চলে আসব। তারপর সেখান থেকে ডাক্তারের কাছে যাব। আপনার সাথে দেখা করার মতো সময় হবে না। ওকে, সমস্যা নেই। এরপর নীরবতা। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে আশা বলল, এখন ছাদে দাঁড়িয়ে কেন? এমনিতেই ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। শান্ত নিরিবিলি পরিবেশ, চাঁদের আলো, ফুরফুরি বাতাস, সব মিলিয়ে দারুণ, তাই না? হুম। তাই এরপর অনেক কথা হলো আশার সাথে। তারপর ফোন রেখে রুমে চলে এলাম। রাতে খেয়ে আসার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন টিউশনি শেষ করে চলে গেলাম লেকের পাড়ে। আজ আশা নেই, জানিও আসবে না, তবুও এলাম আমি। তবে অন্য দিনের মতো ভালো লাগছে না। কেন জানি ওই সুন্দর বিকেলটা উপভোগ করতে পারছি না। আশার সাথে না থাকাতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম। আশার সাথে পরিচয় খুব বেশি দিন না, মাস 2 হবে হয়তো। অনেকটা নাটকীয়ভাবে ওর সাথে পরিচয়। প্রতিদিনের মতো সেদিন বিকালেও এখানে আসে একটু সময় পার করতে। নিরিবিলি একটা জায়গা দেখে বসেছিলাম। আর ঠিক তখনই দেখতে পেলাম খুব সুন্দর একটা মেয়ে এগিয়ে আসে। মেয়েটাকে দেখে যেন থমকে গেলাম আমি। মেয়েটার মায়াবী চোখ দুটো অসম্ভব রকমের সুন্দর। যে কোনো ছেলেই ওই চোখের মায়া পড়ে যেতে পারে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি চেয়ে আছি মেয়েটার দিকে। এভাবে তাকিয়ে থাকাতে নিজের কাছেও কেমন খারাপ লাগছে। তবুও কেন জানি না, চোখ সরাতে পারছি না। এদিকে মেয়েটা আমার খুব কাছে চলে এসেছে। আর তখনই ঘটল বিপদ। আমি এবং সে কেউই কল্পনা করতে পারিনি এমন একটা ভয়ানক ঘটনা ঘটবে। মেয়েটা তড়িঘড়ি করে আসতে আসতে হঠাৎই একটা ছোট ইটের টুকরোতে হোঁচট খেয়ে একটা আর্তনাদ করে পড়ে গেল। মেয়েটার আর্তনাদ যেন বুকে এসে লাগলো। ছুটে চলে গেলাম মেয়েটার কাছে। গিয়ে দেখলাম একটা আঙ্গুল কেটে রক্ত পড়ছে। পায়ের জুতাটাও ছিঁড়ে গেছে। কোনো কিছু না ভেবে পকেট থেকে রুমাল বের করে মেয়েটার আঙ্গুল বেঁধে দিলাম। আচমকা এমন কিছু করতে দেখতে মেয়েটা অবাক হয়ে করুণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমি সেদিকে না তাকিয়ে বললাম, উঠে দাঁড়াতে পারবেন? আমার কথা শুনে মেয়েটা উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বললাম, আমার হাতটা ধরেন। সামনে একটা ফার্মেসি আছে, ওখান থেকে ওষুধ খেলে ব্যথা কমে যাবে। কথাটা বলে মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার হাতটা বাড়িয়ে দিলাম। মেয়েটা কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। তারপরও হাতটা ধরলো আমার। আস্তে আস্তে হেঁটে ফার্মেসিতে নিয়ে গেলাম। পায়ের আঙ্গুলের কাটা জায়গা পরিষ্কার করে ওষুধ দিয়ে দিল। ফার্মেসি থেকে বেরিয়ে লেকের পাড়ে চলে এলাম। পাশাপাশি বসে আছি দুজন। নীরবতা ভেঙে মেয়েটা বলল, আচমকা এমন একটা বিপদে পড়ব সেটা ভাবতেও পারিনি। আমাকে এই বিপদে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না। মানুষের বিপদে এগিয়ে যাওয়া তো একজন মানুষের দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। আজ আপনার বিপদে আমি এগিয়ে গেলাম।
আপনি অন্য কারো বিপদে এগিয়ে যাবেন এবং সেও আর একজনের বিপদে এগিয়ে যাবে। এভাবে একে অন্যের বিপদে আপদে সবাই এগিয়ে গেলেই মানুষ নিশ্চিন্ত যাতায়াত করতে পারবে। আপনার চিন্তাধারা খুব সুন্দর, বেশ ভালো লাগলো আমার। বাই দ্য ওয়ে, আমি আয়েশা আশা। আপনি? আমি মাহাবুর রহমান। পড়াশোনা নাকি জব? বেকার। অবশ্য পুরোপুরি বেকার না, 3টা টিউশনি করায়। আপনি? পড়াশোনা করি প্লাস টিউশনি করাই। এটা বলার পর আশা নামে মেয়েটা কি যেন খুঁজতে লাগলো। কি খুঁজছেন? আমার মিল্ক ক্যান্ডি। চকলেট খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কোথায় যে পড়ল বুঝতে পারছি না। যেখানে পড়ে গিয়েছিলেন সেখানে পড়ে গেছে হয়তো। হতে পারে। যাই হোক, বাদ দেন। ঠিক এভাবে ওর সাথে বন্ধুত্বটা হয়েছিল। আশার কথা ভাবতে ভাবতে অতীতে ডুব দিয়েছিলাম। কখন যে আশা আমার পাশে এসে বসেছে সেটা খেয়াল করিনি। আচমকা আশা কথা বলাতেই হকচকিয়ে পাশে তাকিয়ে দেখি ও পাশে বসে আছে। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে কেন? আসতে পারি না? না, সেটা বলিনি। আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, আর সাথে মিথিলাও ছিল। তাই মিথিলার সাথে আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ভাবলাম আপনাকে হয়তো এখানে পাবো, তাই আসলাম, আর পেয়েও গেলাম। আচ্ছা, মন খারাপ? কই, না তো। তাহলে? এমনি ভালো লাগছিল না একা একা। বুঝলাম। কি? সেটা না হয় নাইবা বললাম। আশার সাথে কথা বলছি, ঠিক তখনই ছোট একটা মেয়ে আমাদের কাছে এলো। আমাকে বলল, ভাইয়া, আপুর জন্য একটা ফুল নেবেন? মেয়েটা বেশ মিষ্টি। ফুল বিক্রি করছে, কিন্তু আমার পকেটে সেই 50 টাকায় আছে। খুব ইচ্ছে করছে আশাকে একটা ফুল কিনে দিতে, কিন্তু পকেটের অবস্থা খুবই খারাপ। এদিকে মেয়েটা বারবার ফুল কেনার কথা বলছে। আশা হয়তো আমার পকেটের অবস্থা বুঝতে পেরে তাই মেয়েটাকে বলল, আপু, আমার ফুল লাগবে না, তুমি বরং ওইদিকে যাও। আশা কথাটা বলাতে মেয়েটার মুখটা মলিন হয়ে গেল। আমি বললাম, তোমার ফুল কয় টাকা করে? মেয়েটা হেসে বলল, 10 টাকা করে। আমাকে একটা দাও। একটা লাল টকটকে গোলাপ ফুল নিয়ে আশাকে দিলাম। মেয়েটার টাকা দিতেও চলে গেল। আশা বলল, শুধু শুধু ফুল নিতে গেলেন কেন? একটা ফুলে 3টা মানুষের মুখে হাসি ফুটানো গেল। বিষয়টা দারুণ না? ঠিক বুঝলাম না। মেয়েটার কাছ থেকে একটা ফুল নেওয়াতেও অনেক খুশি। সেই ফুলটা ওর থেকে নিয়ে আপনাকে দিতে পারাতে আমি খুশি। মনের ভিতর অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। আর আমি এটাও জানি ফুলটা পেয়ে আপনিও খুশি, কারণ ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কমই আছে। হি হি হি, দারুণ বলেছেন। তবে হ্যাঁ, আমি সত্যি খুব খুশি। বাসায় যাবেন না? চলুন ওঠা যাক। লেকের পাড় থেকে উঠে কিছুটা হাঁটাহাঁটি করে চলে এলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমার। ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম করে রাতের জন্য রান্না করতে গেলাম। ভাগ্যিস টাকা পেয়ে চাল ডাল ডিম এগুলো কিনে রেখেছিলাম, নয়তো না খেয়ে থাকতে হতো আমার। রান্না শেষ করে খেতে খেতে 10টা বেজে গেছে। খুব ক্লান্ত লাগছে, আর তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। তোমার আম্মুকে একটু ডেকে দিও তো। জি স্যার, ডেকে দিচ্ছি। ছাত্রকে পড়ানো শেষ করে বসে আছি। একটু পরে ছাত্রর আম্মু এসে আমার সামনে সোফার উপর বসে বলল, কিছু বলবে বাবা? জি আন্টি। আসলে কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বলো, সমস্যা নেই। এই মাস তো এখনো শেষই হয়নি। তবু যদি এই মাসের বেতনটা দিতেন তাহলে খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার টাকা নিয়ে আসছি। আন্টির কাছ থেকে টাকা নিয়ে ছাত্রের বাসা থেকে বের হলাম। পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে ফোন দিলাম। বেশ কিছুক্ষণ পর ফোনটা রিসিভ হলো। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? ভালো আছি। আব্বা আর সুমি কেমন আছে? সবাই ভালো আছে। তা তুই বাড়িতে আসবি কবে? এখন তো বাড়িতে আসতে পারবো না মা। শোনো, যেই জন্য ফোন করেছি। হ্যাঁ বল। আমি কিছু টাকা পাঠাচ্ছি, টাকাটা উঠিয়ে নিও। এখন রাখছি মা, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস তুই, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তোমরাও ভালো থেকো মা। আল্লাহ হাফেজ। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর বাকি 2টা টিউশনি শেষ করে বাসায় চলে এলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে শুয়ে পড়লাম। 2 দিন পরে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দরজায় কে জানি সমান তালে ঠক ঠক করেই যাচ্ছে। অনেকটা বিরক্ত হয়ে বললাম, কে? আসছি বাবা। উফ, এত ঠকঠক করার কি আছে? তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজা খুলে দিয়ে অবাক হয়ে বললাম, আপনি আমার বাসায়? কেন, আসতে পারি না? না, তা না, আমি স্বপ্ন দেখছি না তো। জি না স্যার, এটা সত্যি। একটা চিমটি কাটেন তো। কথাটা বলে আশার দিকে হাতটা বাড়িয়ে দিলাম।
আশা আমার হাতে জোরে একটা চিমটি দিল। ওহ, এত জোরে? হি হি হি। এবার তো বিশ্বাস হলো। হুম। ঘুমাচ্ছিলেন? হুম, কি আর করব। কিন্তু আপনি এখানে এই সময়? তার আগে বলেন, এই দুদিন কই ছিলেন? না আপনাকে ফোনে পাচ্ছি, না আমার সাথে দেখা করছেন। কি হয়েছিল কি আপনার? ডিপ্রেশনে ছিলাম 2 দিন। ডিপ্রেশন? কিন্তু কেন? প্রেম বিষয় কিছু? হা হা হা। প্রেম বিষয় কিছু না। তাহলে? মঙ্গলবারে একটা ইন্টারভিউ ছিল আমার। সবই ঠিক ছিল। চাকরিটা পেয়েও গিয়েছিলাম প্রায়। তারপর কি হলো? ঘুষ। ঘুষ দিতে পারিনি বলে চাকরিটা আর হলো না। তাই আর কি, ডিপ্রেশনে চলে গেছিলাম 2 দিন। চিন্তা করেন না, আজ হয়নি তাতে কি, এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে। হবে যে না, সেটা আমিও জানি আর আপনিও জানেন। শুধু শুধু সান্ত্বনা কেন দিচ্ছেন? আমার কথা শুনে আশা চুপ হয়ে গেল। জানি এর কোনো ওর কাছে উত্তর নেই। তারপর হঠাৎ ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, আরে বা, শাড়ি পরে আসছেন? আমি তো সেটা আগে খেয়াল করিনি। আশা লাজুক হেসে বলল, শাড়ি পরতে খুব ইচ্ছে হলো। তা কেমন লাগছে? অনেক বেশি সুন্দর লাগছে। পাম দিচ্ছেন? আপনার কি মনে হয় আমি আপনাকে পাম দিচ্ছি? মুচকি এসে আশা বলল, কনফিউজড। হা হা হা। তাহলে কনফিউশনেই থাকেন। না বলেন না, কেমন লাগছে? একদমই ভালো না, পচা লাগছে। কেন যে এই শাড়ি পরতে গেলেন? কথাটা বলে আশার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা মলিন হয়ে গেছে। আশার দিকে তাকিয়ে বেশ শব্দ করে হেসে উঠলাম। কি হলো, হাসছেন যে? শাড়িতে আপনাকে পচা লাগছে না? তাহলে? অনেক সুন্দর লাগছে, একদম বাঙালি নারীর মতো। তখন যে বললেন, ওটা তো মজা করলাম। ইস, পাজি একটা। যাই হোক, রেডি হয়ে নেন। কেন? ঘুরতে যাব। কোথায়? নির্দিষ্ট কোথাও না, উদ্দেশ্যহীনভাবে ঘুরবো আজ সারাটা বিকাল। বেতন পেয়েছেন? কি করে বুঝলেন? এমনিতেই। হুম। এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন। চা খাবেন? হুম, খাওয়া যেতে পারে। একটু অপেক্ষা করেন, আমি ফ্রেশ হয়ে এসে চা দিচ্ছি। আর তার দরকার হবে না, আপনি বরং ফ্রেশ হয়ে আসেন। আমি ততক্ষণে চা বানিয়ে খাচ্ছি। তাহলে আমার 1 কাপ। হেসে উঠল আশা। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। বেশ খানিকটা পর রুমে এসে আশাকে উদ্দেশ্য করে বললাম, আমি কি ভুল করে অন্য কোথাও চলে এলাম? চায়ের কাপে একটা চুমুক দিয়ে আশা বলল, কেন? এটা যে আমার রুম সেটা তো মনেই হচ্ছে না। নিজের রুম নিজেই চিনতে পারছি না। সবকিছু অগোছালো ছিল, তাই ঠিক করে দিলাম। ও হ্যাঁ, আপনার চা। ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আপনার মতো একজনকেই দরকার, যে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিবে। কিছু বললেন? কই না তো। আশার পাশে বসিয়ে চায়ে এক চুমুক দিয়ে বললাম, দারুণ। খুব সুন্দর চা বানান তো আপনি। সবই তো দারুণ। খারাপ তো কখনো বলতে শুনলাম না। খারাপ চোখে পড়ে না? খুঁজি, কিন্তু পায় না। বুঝলাম। চা শেষ করে গুছিয়ে নিন। পাঞ্জাবি আছে আপনার? আছে তো। তাহলে পাঞ্জাবি পরেন। আমি পাঞ্জাবি আর আপনি শাড়ি। কাপড় দেখা যাবে না। ক্ষতি কি? কোনো ক্ষতি না। হি হি। পাঞ্জাবি পরে তাড়াতাড়ি রেডি হয়ে আশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়লাম। রিক্সায় পাশাপাশি দুজন বেশ ভালোই লাগছে। রিক্সা চলছে তার আপন গতিতে। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে আশা বলল, প্রেম করেছেন কখনো? আচমকা এমন একটা প্রশ্ন করবে সেটা ভাবতে পারিনি। প্রেম করার সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি। তাছাড়া আমার মতো বেকার মানুষের প্রেম ভালোবাসা সাজে না। নিজেই নিজেকে চালাতে পারি না, সেখানে প্রেম করা? এটা স্বপ্নেই সম্ভব। তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার প্রতিটা কাজ, মোট কথা তার সবকিছুই ভালো লাগে। সিরিয়াসলি? হুম। ভালোবাসেন না? ভালোবাসি কিনা সেটা এখনো জানি না। হয়তো বাসি, হয়তো না। যদি বেকার না থাকতাম তাহলে হয়তো বুঝতে পারতাম ভালোবাসি কিনা। মেয়েটাকে। সিক্রেট। কি? আমার কাছেও? মুচকি এসে বললাম, হুম। তবে বলবো সময় হলে। অপেক্ষায় থাকলাম। আবারও নীরবতা। পিচ ঢালা রাস্তার উপর দিয়ে আমাদের রিকশাটা শো শো করে ছুটে চলেছে। আর আশা চারপাশের দৃশ্যগুলোই দেখছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফেসবুকে পরিচয় আমার এক ছোট ভাই ফোন দিছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো, কখন লাগবে? আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসি। কথা শেষ করে ফোন রেখে দিলাম। পাশ থেকে আশা বলল, কে ফোন করেছিল? আমার এক ছোট ভাই। আশা, আপনার সাথে আজকে ঘুরতে যেতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু হঠাৎ কি হলো যে যেতে পারছি না? আর আপনি যাবেনও বা কোথায়? আমাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালের কথা শুনে আটকে উঠল আশা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন? কার কি হয়েছে? ভয়ের কিছু নেই।
একটা প্রেগনেন্ট আপুর সিজারের জন্য এমার্জেন্সি রক্ত লাগবে, কিন্তু ডোনার খুঁজে পাওয়া যাচ্ছে না। যার কারণে ছোট ভাইটা আমাকে ফোন করলো। যেহেতু আমার রক্তের সাথে মিল আছে, তাই আমি রক্ত দিব। এজন্য ঘুরতে যেতে পারছি না। সমস্যা নেই, রক্ত দিবেন, সেটা তো খুবই ভালো কথা। আপনার সাথে আমিও যাব। রিকশা ঘুরিয়ে আশাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে এসে দেখি নাজমুল আমাদের জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে ছুটে এসে নাজমুল বলল, ভাইয়া, আপনি আসছেন? অনেকটা চিন্তামুক্ত হলাম। আচ্ছা, চলো ডাক্তারের কাছে। নাজমুল আর আশাকে সাথে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। সব রকম পরীক্ষা করে আমার রক্ত নেওয়ার সিদ্ধান্ত নিল। আমি বেডে শুয়ে আছি, আর আমার রক্ত নিচ্ছে একটা নার্স। আশা আর নাজমুল দাঁড়িয়ে আছে বাইরে। রক্ত দেওয়া শেষ হলে হালকা একটু শুয়ে আশাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। রাস্তার পাশে রিকশার জন্য অপেক্ষা করছি। সরি। অবাক হয়ে আশা বলল, কেন? এই যে ঘোড়াটা মাটি হয়ে গেল, তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। বরং ঘুরতে না গিয়ে আপনি যেটা করেছেন সেটাতে আমি বহুগুণ খুশি হয়েছি। আপনার এমন ভালো কাজ দেখে আমি নিজে উৎসাহিত তো হলামই, তারপরেও আপনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে গেল। আপনি রক্ত দিয়েছেন কখনো? দেওয়া হয়নি, কিন্তু এবার থেকে দিব। এরপর আশা ওর ব্লাড গ্রুপ বলে আমাকে বলল, কখনো যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। নিশ্চয়ই দিব। আচ্ছা, এখন কি করবেন? সন্ধ্যা হতে এখনো ঘন্টা দেড়েক বাকি আছে, তাই ভাবছি লেকের পাড় থেকে একটু ঘুরে আসি। যাবেন? কেন নয়, চলুন যাওয়া যাক। কিছুক্ষণ অপেক্ষা করে একটা রিক্সা ডেকে লেকের দিকে যাওয়া শুরু করলাম। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সেখানে। পাশাপাশি বসে আছি আশা আর আমি। ভালো লাগছে? আশা, অনেক। প্রচন্ড মন খারাপ হলে আমি এখানে চলে আসি, আর অটোমেটিক মন ভালো হয়ে যায়। আর আজ তো আপনি আছেন, ভালো না লাগলে কি হয়? কথাটা শুনে মুচকি হাসল আশা। কিছুক্ষণ চুপ থেকে ও বলল, মিথু আপনাকে নিয়ে যেতে বলেছিল বাসায়। মিথিলা? হুম। হঠাৎ? ও তো সবসময় বলে আপনার কথা। বলে যে আপু ভাইয়াকে একদিন বাসায় নিয়ে এসো। ভেবেছিলাম আজকে নিয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তবুও যাবেন এখন? আজ না, অন্য একদিন। কথাটা বলে দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম। আমাকে এমন করতে দেখে আশা বলল, কি হলো আপনার? এমন করছেন কেন? মাথা ব্যথা করছে খুব। আমারই ভুল হয়েছে আপনাকে এখানে নিয়ে আসা। রক্ত দিয়েছেন তো, একটু রেস্টের দরকার ছিল, তাহলে আর এই মাথা ব্যথাটা করতো না। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আর এটা প্রায়ই হয় আমার। আচ্ছা উঠুন, বাসায় যেতে হবে। আপনার রেস্টের দরকার এখন। থাকি না আর কিছুটা সময়, মাথা ব্যথা এমনিতেই সেরে যাবে। এত বেশি বুঝেন কেন আপনি? বলছি না উঠতে। আশা একটু রেগে কথাটা বলল আশা। রাগলে যে ওরে আরো সুন্দর লাগে, সেটা আগে জানতাম না। আমি অপলক ওর মুখের পানে চেয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আমাকে পরেও দেখতে পারবেন, এখন তাড়াতাড়ি উঠুন। আশার মুখে এমন কথা শুনে খানিকটা লজ্জা পেলাম আমি। তাই আর কথা না বাড়িয়ে উঠে বাড়ির দিকে রওনা হলাম। বাসায় এসে কোনো রকম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আশাও আমার সাথে এসেছে। কিছুতেই মেয়েটা আমাকে একা আসতে দেয়নি। আশা বলল, এখন চুপচাপ শুয়ে থাকুন, আর পারলে একটু ঘুমানোর চেষ্টা করুন। ঘুম থেকে উঠলে দেখবেন মাথা ব্যথা নেই, আর অনেক ভালো ফিল করছেন। আপনি আসছেন, কিন্তু আপনাকে এক কাপ চা খাওয়াতে পারছি না। এ, আসছি আমাকে চা খাওয়াইতে? এখন চা খাবো না। এখন আপনি ভালো ছেলের মতো ঘুমান। আশার কথা শুনে বেশ শব্দ করে হেসে উঠলাম। আমার হাসির জন্য আশা কিঞ্চিত রাগ দেখিয়ে আবার ভ্রু নাচিয়ে আমাকে বলল, আবার হাসা হচ্ছে না? চুপচাপ ঘুমান, আমি গেলাম। আর হ্যাঁ, ভালো থাকবেন। আশা চলে গেল, আর আমি আশাকে নিয়ে ভাবতে লাগলাম। আশার ছোট ছোট কেয়ারগুলো আমার খুব ভালো লাগে। ওর রাগ, ওর অভিমান সবকিছুই ভালো লাগে। ওর কথা একটু ভাবাতেই মাথা ব্যথাটা বেড়ে গেল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। বিকেলে আশার সাথে দেখা করার জন্য লেকের পাড়ে যাচ্ছি। রাস্তায় সেই মেয়েটার সাথে দেখা হলো। মেয়েটা যথারীতি আজও ফুল বিক্রি করছে। ওর থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে লেকের পাড়ে যেতে লাগলাম। দূর থেকে দেখলাম আশা একটা নীল জামা পরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম আমার জন্য অপেক্ষা করছে। ফুলগুলো হাতে নিয়ে পেছনে রেখে দ্রুত আশার কাছে হেঁটে যেতে লাগলাম। ওর কাছে গিয়েই হাঁটু গেড়ে ফুলগুলো ওর দিকে বাড়িয়েতে বললাম, আশা, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আমি হারিয়ে গিয়েছিলাম তোমার মাঝে।
তারপরও বুঝতে পারছিলাম না এটা কি শুধুই ভালো লাগা নাকি ভালোবাসা। তারপর তোমার ছোট ছোট কেয়ার, আমার সব দিকে খেয়াল রাখা, আমার কথা ভাবা, আমার জন্য চিন্তা করা, তোমার প্রতিটি আলাদা একটা টান, অন্যরকম একটা অনুভূতি কাজ করা, সব মিলিয়ে আমি বুঝতে পারলাম এটা আমার শুধুই ভালো লাগা না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং খুব বেশি ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার ভালোবাসাটা গ্রহণ করবে? আমার হাত ধরে জীবনের বাকিটা পথ আমার সাথে চলবে? আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার দায়িত্বটা নেবে? হয়তো তোমাকে দামি শাড়ি গহনা দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসার এতটুকু কমতি রাখবো না। কখনো তোমাকে কষ্ট দিব না। সারাটা জীবন আমার বুকে আগলে রাখবো তোমাকে। হবে কি আমার মনের রাজ্যের রানী? বাসবে কি ভালো আমাকে? গ্রহণ করবি কি এই বেকার ছেলের ভালোবাসাটা? আপন করে নিবে আমাকে? কথাগুলো বলে আশার উত্তরের অপেক্ষায় রইলাম। আমার এমন একটা কাজ করাতে আশা প্রথমে অবাক হয়েছিল। এখন ওর চোখে মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। আমার হাত থেকে ফুলগুলো নিল আশা। তারপর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল আমার। এতক্ষণ যে স্বপ্ন দেখলাম সেটা বুঝতে পারিনি। মনে হচ্ছে সবকিছু যেন বাস্তবে ঘটে গেল। আশা কি বলতে চেয়েছিল সেটা শোনার আগে ঘুমটা ভেঙে গেল। খুব রাগ হচ্ছে এমন সময় ঘুমটা ভেঙে যাওয়াতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রাত প্রায় 12:30 বাজে। এত রাত কখন হলো? আর এত ঘুমিয়েছি ভেবে অবাক হলাম। কল লিস্ট থেকে আশার নাম্বারটা বের করে ফোন দিলাম। প্রথমবার রিং হতে রিসিভ করলো আশা। ওই পাশ থেকে আশা কিছু বলার আগে আমি বললাম, জেগেছিলেন? হুম। আমি তো ভাবলাম হয়তো ঘুমিয়ে আছেন। না। আপনার মাথা ব্যথা কেমন এখন? কমেছে। এখন আর করছে না। কিন্তু আপনি ঘুমাননি কেন? কিভাবে ঘুমাবো? আপনাকে ওইভাবে রেখে আছি, টেনশন হচ্ছিল খুব। ঘুম আসছিল না কোনোভাবেই। বারবার মনে হচ্ছিল আপনি কেমন আছেন, ঠিক আছেন কিনা। ফোন দিতেন চেয়েছিলাম। ইভেন অনেকবার কল দিয়েও কেটে কেটে দিয়েছি। কেন? কারণ আপনি ঘুমাচ্ছেন। ঘুমটা আপনার দরকার ছিল। আমি কল দিলে জেগে যেতেন, আর তাতে আপনার ঘুমের ব্যাঘাত করত। তাতে কি? তাতে অনেক কিছু। যাই হোক, খাইছেন রাতে? না। কেন? সে যে ঘুমিয়েছি আর একটু আগে উঠেছি। খাবো কিভাবে? আপনি খাইছেন? ও। কেন? টেনশন হলে আমার খাওয়া থাকে না। ভাই আপু পাগল হয়ে যাবে মনে হয়। হঠাৎ ওই কথাটা শুনে অবাক হয়ে আশাকে বললাম, কে কথা বলল? মিথু। কি বলছে ও? বাদ দেন তো ওর কথা। মিথুর সাথে দেন না একটু কথা বলি। ওকে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপুর সাথে আসেন না একদিন, অনেক গল্প করব। আসবো। কিন্তু ঘুমাওনি কেন? কানের কাছে বকবক করলে কেমনে ঘুমাই বলেন? হা হা হা। সেটাও তো কথা। তা বিয়ে করছেন কবে ভাইয়া? আমার মতো বেকার ছেলেকে কে বিয়ে করবে? কেন? আমি তো আছি। হি হি হি। মিথু, কি বলছিস কি এসব? দে ফোন দে। স্পষ্ট শুনতে পেলাম আশা ওপরের কথাটা বলে ফোনটা কেড়ে নিল। তারপর বলল, সরি। ও খুবই দুষ্ট একটা মেয়ে। দেখতে হবে তো বোনটা কার। কি? আমি দুষ্টু? আমি কি সেটা বলেছি? বলতে আর বাদ রাখছেন কি? যাই হোক, রাত অনেক হয়েছে। কিছু খাননি, খেয়ে ঘুমান। এখন আর খেতে ইচ্ছে করছে না। ইচ্ছা করছে সারা রাত জেগে এভাবে কথা বলি। ইস, খুব শখ না? অনেক। আজ নয়, অন্য কোনো দিন বলা যাবে। এখন ঘুমান। আর হ্যাঁ, অবশ্যই কিছু খেয়ে ঘুমাবেন। আপনি কিছু খেয়ে ঘুমিয়ে যান। শুভরাত্রি। শুভরাত্রি। ফোন রেখে আসার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 20 থেকে 22 দিন। বেশ ভালোই সময় কাটছে আশার সাথে। কিন্তু এখন আমরা বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ। যদিও বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু আমি আশাকে পুরোপুরিভাবে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসাটা একতরফা। ওর দিক থেকে কি আমি সেটা জানি না। কখনো আমার ভালোবাসার কথাটা বলা হয়নি। বলতে চেয়েও বলতে পারিনি, কারণ আমি বেকার। যদি আমার ভালোবাসাটা গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দেয়, তখন তো ওর বন্ধুত্বটাও হারাবো। কিন্তু আমি চাই না ওর মতো বন্ধুকে হারাতে। ভালোবেসে না পেলাম, বন্ধু হয়ে তো পেলাম। এই বা কম কিসের? তবে হ্যাঁ, যদি একটা ভালো চাকরি পাই তাহলে সরাসরি ওর বাসায় বিয়ের প্রস্তাব দিব। এখন সেই আশাতেই আছি। একটা ভালো চাকরি, আল্লাহ আল্লাহ করে একটা ভালো চাকরি পেলে ইনশাল্লাহ আশাকেও পেয়ে যাব। জানি না আদৌ চাকরি পাবো কিনা, তবুও একের পর এক চেষ্টা করে যাচ্ছি। একটাই উদ্দেশ্য, আশাকে আপন করে পাওয়ার। হ্যালো,
কই আপনি? পার্কে? হঠাৎ পার্কে? কারো সাথে এসছেন নাকি? ওহো, তাহলে? এমনিতে? মন খারাপ? কই না তো। আচ্ছা, অপেক্ষা করেন, আমি আসছি। আচ্ছা। কথা শেষ করে ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে দিলাম। ভালো লাগছে না কিছু, তাই পার্কে আসছি একটু সময় কাটাতে। কিন্তু পার্কের ভেতরের অবস্থা দেখে মেজাজটা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। এর থেকে লেকের পাড়ে গেলেই ভালো হতো। এখানে গেলে মন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, জাদু মন্ত্রের মতো। ওখানে জানি আশার সাথে দেখা হয়ে যাবে বলে মন এতটাই খারাপ যে কারো সাথে কথা বলতেই ইচ্ছা করছে না। তাই এই পার্কে আসা। তবু আশা এখানে আসছে। ব্রেঞ্চের উপর বসে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আশা এসে দাঁড়ালো আমার সামনে। হালকা সাজে আশাকে আজকে বেশি সুন্দর লাগছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। ও আমার পাশে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজ এখানে কেন? এমনিতেই। মন কি খুব বেশি খারাপ? হুম। কি হয়েছে বলেন। কি আর হবে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়। হঠাৎ এই কথা কেন? আমার একটা টিউশনি চলে গেছে। এখন দুইটা টিউশনি দিয়ে কি থেকে কি করব বুঝতে পারছি না। আচ্ছা, এই ব্যাপার। তার টিউশনিটা গেল কেন? ছাত্রের বাবা সরকারি চাকরিজীবী, বদলি হয়ে গেছে। তাই সামনের মাসেই সপরিবার সেখানে চলে যাবে। তার ফলশ্রুতিতে আমারও আর পড়াতে যেতে হবে না। অবশ্য সামনের মাস থেকে। মন খারাপ করে আর কি হবে? যা হবার সেটা তো হবেই। এখন ওঠেন। কোথায় যাব? আমাদের বাসায়। কেন এত প্রশ্ন করেন কেন বলেন তো? আমি যেতে বলেছি তাই যাবেন ব্যাস। আর কোনো কথা না বলে আশার সাথে ওদের বাড়িতে যেতে লাগলাম। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপতে একটা বয়স্ক মহিলা দরজা খুলে দিল। দেখে বুঝতে পারলাম ইনি আশার আম্মু। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভেতরে এসো বাবা। ড্রয়িং রুমে সোফার উপর বসে আছি। একটু পরে মিথিলা এসে আমার সামনে বসলো। ভাইয়া কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। অবশেষে এলেন তাহলে? হুম। তোমার আপু ধরে নিয়ে আসছে। বেশ ভালো করেছে। হি হি হি। কতদিন আসতে বলছি আপনি আসেনি না। আজ তো আসলাম। জোর করে নিয়ে আসছে বলে। না হলে তো আসতেন না। মিথিলার সাথে বসে গল্প করছি। কিছুক্ষণ পর আশা ওর রুমে ডাকলো। আপনার রুমটা খুবই সুন্দর, অনেক গোছালো। মেয়েদের রুম গোছালোই থাকে। হি হি হি। সেটা অবশ্য ঠিক। আশার পড়ার টেবিলের উপর দেখি দুইটা গল্পের বই রাখা। একটা থ্রিলার আর একটা হিমু সামগ্র। গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে। ফ্রি টাইমে বসে বসে গল্পের বই পড়ে সময় কাটাই। টেবিলের ওপর থেকে বই দুটো নিয়ে দেখছিলাম। তখনই পেছন থেকে আসা ওপরের কথাটা বলল, আমিও পড়ি কিন্তু খুব বেশি না। তবে থ্রিলার গল্প সব থেকে বেশি ভালো লাগে পড়তে। আমারও থ্রিলার ভালো লাগে, তবে হুমায়ুন স্যারের বই পড়তে পছন্দ করি বেশি। আচ্ছা, আসেন বেলকনিতে গিয়ে বসি। আশা রুমের পাশের বারান্দাটা খুব সুন্দর। একটা চেয়ার রাখা আছে। সম্ভবত আশায় চেয়ারটাতে বসে থাকে। আর একটা চেয়ার টেনে ওটার পাশে রাখলেও পাশাপাশি বসে আছি দুজন। গল্প করছি। তখনই মিথিলা এলো কফি নিয়ে। ভাইয়া কফি খান, আমি নিজের হাতে বানিয়েছি আপনার জন্য। মিথুর হাত থেকে কফি নিয়ে এক চুমুক খেলাম। বাহ, বেশ ভালো বানিয়েছো। তুমি তো কফি বেশ ভালোই বানাও। দেখতে হবে ভাইয়া কে বানিয়েছে। ভালো তো হবেই। ওর পাকনা পাকনা কথা শুনে হেসে উঠলাম। আপু, তুমি কি কফি খাবে নাকি চা? আশাকে উদ্দেশ্য করে কথাটা বলল মিথু। এখন কিছু খাবো না, তোরা বসে গল্প কর, আমি হাতের কাজটা সেরে আছি। আচ্ছা যাও। মিথু কফিতে একটা করে চুমুক দিচ্ছে আর ফোন টিপছে। ওর ফোন টেপা দেখে মনে হচ্ছে ফোনের ভিতর পোকা ঢুকেছে। কি দেখছো এত? ফেসবুকিং করছি ভাইয়া। ফোন থেকে মুখটা উঠিয়ে বলল মিথিলা। সারাক্ষণ কি ফেসবুক চালাও? ওহো, যখন ফ্রি থাকে তখন। সব সময় ইউজ করতে পারি না আপু বকে। আপনার ফেসবুক আইডি নেই? আছে, তবে খুব কম ইউজ করি। তুমি ফেসবুকে কি করো এত? ফ্রেন্ডসদের সাথে চ্যাটিং, গ্রুপে আড্ডা দেই আর গল্প পড়ি। কিন্তু ইদানিং একটা ছেলে খুব বিরক্ত করে। ইচ্ছা করে ধরে পিটানি নেই। কিভাবে বিরক্ত করে? কিভাবে আবার? ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দেয়। কথাটা বলে আমার দিকে একটু ঝুঁকে এসে বলল, ভাইয়া শালার মাথার সব কটা তার ছেঁড়া, বলদ একটা। হি হি হি। ওর কথা শুনে হেসে উঠলাম আমি। আপনি প্রেম করেন না না? সেটা অবশ্য জানি আপু বলেছিল। তারপরও বিশ্বাস করতে কষ্ট হয়। কেন? এখনকার জেনারেশনে সিঙ্গেল ছেলেমেয়ে পাওয়া দুষ্কর। তুমি প্রেম করো? আল্লাহ, না। কি যে বলেন তোমার আপু। ওহো, করে না। সেটাই। এমন অসংখ্য ছেলেমেয়ে আছে যারা প্রেম করে না।
অধিকাংশ ছেলে মেয়ে প্রেম করে তো, যার কারণে এমনটা মনে হয়। এটা অবশ্য ঠিক বলেছেন। মিথিলার সাথে গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছে। বেলকনি থেকে উঠে ড্রয়িং রুমে এসে বসলাম। তখন আশা এসে আমাদের পাশে বসলো। এতক্ষণ কি করছিলেন? রান্না করছিলাম। এখন? হুম, আপনার জন্য। আপনারা কি করছিলেন? এই তো, মিথিলার সাথে গল্প করলাম, আড্ডা দিলাম। আপনার মাথার পোকা নাড়িয়ে দেয়নি? হা হা হা, হেসে উঠলাম আমি। আপু কি বলছো এসব? আমি কি বেশি কথা বলি? ওহো, একদমই না। আমার বোনটা তো খুবই শান্তশিষ্ট ভদ্র, তবে শুধু একটু বাচাল। কি? আমি বাচাল? আম্মু দেখো না, তোমার মেয়ে আমাকে বাচাল বলছে। আন্টিকে ডাকতে ডাকতে চলে গেল মিথিলা। মিথুকে এভাবে বলতে গেলেন কেন? সমস্যা নেই, আপনি খাবার টেবিলে আসেন। এখন খাবো? এখন কি খাওয়ার সময়? না, কিন্তু আপনার জন্য রান্না করেছি তো। এক প্রকার জোর করে খাবার টেবিলে নিয়ে গেল আশা। অনেক প্রকার রান্না করেছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু কখন করলো সেটাই ভাবছি। আশা, আমি আর মিথিলা তিনজন একসাথে বসে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করার পর আশা বলল, চলেন একটু বাইরে থেকে হেঁটে আসি। রাতের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর পর দ্রুত গতিতে গাড়ি চলে যাচ্ছে আমাদের পাশ কাটিয়ে। বেশ কিছুটা পথ হেঁটে এসেও কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে আশা বলল, জীবনে প্রথম রাতের বেলা কোনো ছেলের সাথে এভাবে হাঁটতে বের হলাম। ভয় লাগছে? একদমই না, খুবই ভালো লাগছে। এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। গল্প করতে করতে ব্রিজের উপর চলে এসেছি। এই জায়গাটা রাতের বেলা বেশি সুন্দর লাগে। প্রচণ্ড বাতাস বইছে এখানে। সেই বাতাসে আসার চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মুখের ওপর। অবাধ্য চুলগুলোকে বারবার হাত দিয়ে কানের পাশে গুজে দিচ্ছে, কিন্তু বেশি সময় থাকছে না। বাতাসে এলোমেলো করে দিচ্ছে সব। যে চুলগুলো আশার মুখের ওপর আসতেছে, সেই চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে আমার। অনেক বাতাস এখানে। হ্যাঁ, আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যেতে দিন। কেন? ভালো লাগছে। কথাটা শুনে হাসলো আশা। তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। বাসায় যাবে না? হুম, রাত কিন্তু গভীর হচ্ছে। হ্যাঁ, চলুন যাওয়া যাক। পিচঢালা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। পাশাপাশি হেঁটে যাচ্ছি, কিন্তু আমার খুব ইচ্ছে করছে আশার হাতটা ধরে হাঁটি। যদিও আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে ওর হাত ধরে হেঁটে যাব, তবুও কেন জানি খুব ইচ্ছা করছে। মনের অদম্য ইচ্ছেটাকে দমিয়ে রেখে হাঁটতে হাঁটতে আশাদের বাসার কাছে চলে এলাম। আশাকে বাসায় দিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনি এখানে? হ্যাঁ, একটু দরকার ছিল, তাই আসছি। কিন্তু আপনি? আম্মুর জন্য একটা শাড়ি কিনতে আসি। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে। চলুন, আম্মুর শাড়িটা পছন্দ করে দিবেন। আমি? হুম, আপনি। কিন্তু আমি তো শাড়ি সম্পর্কে কিছু বুঝি না। হি হি হি, সমস্যা নাই, আপনি সাথে থাকলেই হবে। আশাকে সাথে নিয়ে একটা দোকানে ঢুকলাম। ভাইয়া, শাড়ি দেখান তো। আশার কথা শুনে দোকানদারের ছেলে অনেক সুন্দর একটা নীল রঙের শাড়ি বের করে আশার সামনে দিয়ে বলল, আপু, এই শাড়িটা দেখেন। শাড়িটা নিয়ে দেখতে লাগলো আশা। দেখে বোঝা যাচ্ছে শাড়িটা ওর বেশ পছন্দ ওর। ভাইয়া, এটার দাম কত? দোকানদার ছেলেটার দাম শুনে মুখটা মলিন হয়ে গেল আশার। ভাইয়া, এটা রেখে দেন, আমার মায়ের জন্য নিব। এমন কয়েকটা শাড়ি বের করেন। কয়েকটা শাড়ির মধ্য থেকে একটা শাড়ি পছন্দ করে কিনলো আশা। দোকান থেকে বেরিয়ে আসা বলল, উফ, ওই নীল শাড়ির কিন্তু দারুণ। আমার সেই পছন্দ হয়েছিল, কিন্তু অত টাকা এই মুহূর্তে নেই, যার কারণে শাড়িটা কিনতে পারলাম না। আশার কথার উত্তরে কিছু বলতে পারলাম না। আমার ইচ্ছা করছে শাড়িটা আশাকে কিনে দিতে, কিন্তু আমার কাছেও অত টাকা নেই এখন। চলেন, বাসার দিকে যাওয়া যাক। ফুচকা খাবেন? খাওয়া যেতে পারে। আশাকে সাথে নিয়ে একটা চটপটির দোকানে গেলাম। তারপর ফুচকা এবং চটপটির অর্ডার দিয়ে চেয়ারে বসলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই চটপটি ফুচকা চলে এলো। খেতে শুরু করলাম। খাওয়া শেষে বিল দিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলাম। আচ্ছা, কি কাজে আসছিলেন এদিকে? প্রায় 6 মাস আগে একটা ফ্রেন্ড আমার থেকে 10,000 টাকা নিয়েছিল। তারপর তার আর কোনো খবর ছিল না। আজ হঠাৎই ফোন করে দেখা করতে বলল। এসে দেখা করার পর 500 টাকা দিয়ে বলল 4-5 দিন পর বাকি টাকাটা দিয়ে দিবে। যদি না দেয় আর? না দিলে আর কি করা? কথা বলতে একটা রিকশা এসে দাঁড়ালো সামনে। আশা গিয়ে রিকশায় উঠিয়ে ভাড়া মিটিয়ে দিয়ে শাড়ির দোকানে এলাম। ভাইয়া, যে নীল শাড়িটা দেখিয়েছিলেন, ওই শাড়িটা একটু কষ্ট করে 4টা দিন রেখে দিতে পারবেন প্লিজ? আমি 5 দিনের দিন শাড়িটা কিনে নিয়ে যাব। আপুটাকে ভালোবাসেন? দোকানদারের কথায় মুচকি এসে বললাম, অনেক বেশি।
বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শাড়িটা রেখে দেব। কিন্তু 5 দিনের দিন যদি না আসেন, তাহলে কিন্তু শাড়িটা বিক্রি করে দেব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি 5 দিনের দিন এসেই নিয়ে যাব। দোকানদারের সাথে কথা বলে দোকান থেকে বেরিয়ে আসলাম। 5 দিন সময় নিয়েছি কারণ আমার সেই বন্ধুটা 4-5 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতে চাইল। আর ও যদি না দেয় তবুও সমস্যা নেই, টেশনির টাকা দিয়ে আসার জন্য শাড়িটা কিনতে পারবো। আজকে যাচ্ছি সেই শাড়িটা কিনতে। আমার বন্ধুও বাকি টাকা দিছে, আর টিউশনির টাকাটাও পেয়েছি। এবার শুধু দোকান থেকে শাড়িটা কিনতে পারলে হয়। খুব ভয় করছে। দোকানদার কথা তো দিয়েছে, কিন্তু শাড়িটা রাখবে তো, নাকি অন্য কাস্টমার পেলে বেচে দিবে? ভয়ে ভয়ে দোকানের ভিতরে ঢুকলাম। আমাকে দেখে দোকানদার মুচকি একটা হাসি দিল। ভাইয়া, সেই শাড়িটা আছে তো? আপনাকে কথা দিয়েছি তো রেখে দেব। বেচে কিভাবে দেই বলেন? একটু দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। দোকানদার শাড়িটা বের করে দিল। আমিও দামটা পরিশোধ করে আরও চা খাওয়ার জন্য অতিরিক্ত 50 টাকা দিয়ে শাড়িটা নিয়ে চলে এলাম। দোকানদার যে ওনার কথা রেখেছেন, তাই খুশি হয়ে চা খাওয়ার জন্য টাকাটা দিয়েছি। যাই হোক, শাড়িটা নিয়ে সোজা বাসায় চলে এলাম। রুমে এসে বসে বসে ছোট একটা চিরকুট লিখে শাড়ির ভাঁজে রেখে দিলাম। তারপর শাড়িটা সুন্দর করে রেখে দিলাম। এরপর কেটে গেল বেশ কিছুদিন। ইদানিং মাথা ব্যথাটা বড্ড বেড়েছে। সময়ে অসময়ে মাথা ব্যথা করে। বিকালবেলা 1 কাপ চা খেতে খেতে ছাদের উপর গিয়ে হাঁটছি। ঠিক তখনই আশা ফোন করলো। হ্যালো আশা, বলেন, কোথায় আপনি? আমি তো বাসায়। কিন্তু কেন? আমার সাথে একটু দেখা করতে পারবেন এখন? সে তো পারবো। কোথায় আসতে হবে বলেন? লেকের পার আসেন। আমি আপনার জন্য অপেক্ষা করছি, বলে ফোনটা কেটে দিল আশা। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে লেকের পাড়ে চলে গেলাম। গিয়ে দেখি আশা দাঁড়িয়ে আছে। বলেন, কি বলবেন? আমি কালকে গ্রামের বাড়িতে যাচ্ছি। আম্মু জোর করে নিয়ে যাচ্ছে। কেন সেটা জানি না, তবে 2 দিন থেকে চলে আসব। এটা বলার জন্য আপনাকে আসতে বলা। এটা তো ফোনেও বলতে পারতেন। সেটা পারতাম, কিন্তু 2 দিন তো আর আপনার সাথে দেখা হবে না। তাই ভাবলাম আপনাকে আসতে বলি, তাহলে বলাও হবে, আবার আপনার সাথে দেখাও হবে। হুম, চলে যাওয়া যাক। কিন্তু আপনাকে এমন লাগছে কেন? কেমন কেমন যেন অসুস্থ অসুস্থ। হ্যাঁ, একটু অসুস্থ। আসলে মাথা ব্যথা করছি তো, তাই। ওষুধ খান নাই? ওহো, আপনি এমন বেখেয়ালি কেন? চলেন, সামনের ফার্মেসি থেকে ওষুধ খাবেন। কথাটা বলে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আশা। ফার্মেসি থেকে ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। 2 দিন কেটে গেল, কিন্তু আশার কোনো খবর নেই। এখনো আসছে না। আবার আশাকে ফোনেও পাচ্ছি না। প্রচন্ড চিন্তা হচ্ছে। 2 দিন আশার সাথে দেখা হয়নি, কথা হয়নি। কিন্তু আমার মনে হচ্ছে কত যুগ যুগ ধরে ওর সাথে দেখা হয়নি, কথা হয়নি। এই 2 দিনে আমি বুঝে গেছি আশাকে আমি কতটা ভালোবাসি। আশাকে ছাড়া একটা দিন থাকা আমার সম্ভব না। আশাকে আমি হারাতে পারবো না। ওরে ছাড়া যে বেঁচে থাকার কথা কল্পনাও করতে পারছি না। না, চাকরির জন্য অপেক্ষা করতে পারবো না। চাকরির আশায় থাকলে আশাকে আমার হারিয়ে ফেলতে হবে। কিন্তু আমি যদি হারাতে চাই না। আশাকে হারিয়ে যে আমি বাঁচতে পারবো না। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, আশা আসলে ওকে আমার ভালোবাসার কথা বলবো। আমার বিশ্বাস ও আমাকে ফিরিয়ে দেবে না। আর দিলেও এই রিস্কটা আমাকে নিতেই হবে। বলতে হবে আমার ভালোবাসার কথা। আরো 2 দিন কেটে যাওয়ার পর আজকে আশা আসতেছে বলল। সকালে একটা কাজের বাসা থেকে বের হয়েছি। রাস্তা ধরে হাঁটছি। হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছি না। চোখে মুখে অন্ধকার দেখছি, তারপর কি হলো জানি না। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। একটা নার্সের থেকে জানতে পারলাম রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার পর একটা লোক আমাকে হাসপাতালে নিয়ে আসে। কথাটা শুনে পকেটে হাত দিলাম। না, সব ঠিকই আছে। আমার ফোনটা নার্স দিয়ে গেল। দেখলাম 2:30 বাজে। সকালে বের হয়েছি আর এখন 2:30 বাজে। এতক্ষণ অজ্ঞান ছিলাম, ভাবতেই শিউরে উঠলাম। আনমনে এসব যখন ভাবছি, তখন একটা নার্স এসে বলল, আপনাকে এই রিপোর্ট 2টা করতে হবে ইমিডিয়েটলি। এই 2টা পরীক্ষা করতে কত খরচ হতে পারে? 4 থেকে 4.5 হাজার মতো। নার্সের কথা শুনে মনে মনে ভাবলাম, টাকা যখন কাছে আসে তখন পরীক্ষা 2টা করি। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা 2টা করে বেডের উপর বসে আছি। ডাক্তার অপেক্ষা করতে বলেছে। এদিকে আশা বারবার ফোন করেই যাচ্ছে। হ্যালো আশা, বলেন, কোথায় আপনি? আমি একটা কাজে ফেঁসে গেছি।
ফ্রি হবেন কখন? কেন, কিছু বলবেন? আমি লেকের পাড়ে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসেন। আপনার সাথে অনেক জরুরি কথা আছে। আচ্ছা, আমি আধা ঘন্টার মধ্যে আসি। আশার সাথে কথা শেষ করে ফোন রাখতে রাখতে একটা নার্স এসে বলল, আপনাকে স্যার ডাকছে। নার্সের কথা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ডাক্তারের রুমে চলে গেলাম। সেখানে ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে আশার কাছে যাওয়ার জন্য রওনা হলাম। খুব দ্রুত লেকের পাড়ে এসে দেখি আশা আমার জন্য দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও বলল, মাহাবুর, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আশা? মা আমাকে বিয়ে দেওয়ার জন্য গ্রামে নিয়ে গিয়েছিল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা তো খুবই ভালো কথা। কি বলছেন, কি আপনার মাথা ঠিক আছে? আমার বিয়ে ঠিক হয়েছে, এর মানে বুঝতে পারছেন আপনি? আপনার সাথে কখনো দেখা হবে না, কথা বলতে পারবো না। এই এইখানে এসে আপনার সাথে গল্প করতে পারবো না। সেটা জানি আমি। তাহলে এমন কথা কেন বলছেন? দেখেন, আমি এত কিছু জানি না। এই বিয়েটা আমি করতে পারবো না। কিন্তু কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। এই কয়েকদিনে আমি বুঝতে পারছি আমি কতটা ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। আমি চেয়েছিলাম ভালোবাসার কথাটা আপনার মুখ থেকেই শুনতে, কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। তাই আমি না বলে পারলাম না। চলেন, আমরা বিয়ে করে ফেলি। আপনার চাকরি নেই তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। আপনাকে পেলেই আমার হবে। আপনি আমি দুজনে মিলে টিউশনি করালে আমাদের দিন ঠিকই চলে যাবে। আমি দামি কিছু আপনার কাছে কখনোই চাইব না। শুধু আপনার বুকে আমাকে একটু জায়গা দেন প্লিজ। না আশা, এটা হয় না। আশা চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে বলল, কি হয় না? আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি আপনাকে ভালোবাসি না। আমাকে মাফ করেন প্লিজ। কথাটা শুনে পাগলের মতো আশা আমাকে ঝাঁপড়ে ধরে কান্না করতে লাগলো। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে আমার পা দুটো আঁকড়ে ধরে বলল, এমন কথা বলবেন না প্লিজ। আপনাকে ছেড়ে থাকতে আমি পারবো না। আমি মরে যাব আপনাকে ছাড়া। আমাকে এভাবে দূরে ঠেলে দিবেন না। আপনিও তো আমাকে ভালোবাসেন। তাহলে কেন মিথ্যা বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমি আপনার লক্ষ্মী বউ হয়ে থাকব। কখনো আপনাকে কষ্ট দেব না। শুধু আমার বুকে একটু জায়গা দেন মাহাবুর। আশা, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা নিশ্চয়ই এক জিনিস না, তাই না? আপনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু অসম্ভব কিছু না। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আর হ্যাঁ, আমার জন্য আমার বাবা মা গ্রামে একটা মেয়ে দেখেছে, আর তাকে আমি বিয়ে করতে হবে। এখন আমার যেতে হবে। একটু জরুরি কাজ ফেলে রেখে এসেছি। আপনাকে গ্রহণ করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে এভাবে ফেলে যাবেন না মাহাবুর। আমি আপনাকে বড্ড ভালোবাসি। আশার কথাটা শুনেও আর এক মুহূর্ত দাঁড়ালাম না। হেঁটে চলে আসলাম। খুব ইচ্ছে করছিল পিছনে তাকিয়ে একটাবার আশাকে দেখি, কিন্তু দেখলাম না। কারণ আমি জানি আশা আমার চলে যাওয়ার পানে চেয়ে আছে আর খুব করে কাঁদছে। ওর কান্না সহ্য করতে পারবো না। তাই দ্রুত হেঁটে বাসায় চলে আসলাম। আজ 3 দিন কেটে গেল। আশার সাথে কোনো যোগাযোগ নেই। সেদিন ওকে ওখানে ফেলে আসার পর থেকে আর কোনো যোগাযোগ রাখিনি ওর সাথে। আশাও কোনো ফোন টোন করেনি, হয়তো অভিমানে। অভিমান হওয়াটাই স্বাভাবিক। আমি বড্ড মিস করছি আশাকে। দুপুরে প্রচণ্ড মাথা ব্যথার কারণে 3-4 বার বমি করেছি। বমি করে বড্ড ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছি। শুয়ে শুয়ে আশার কথাই ভাবছি। আমার ভাবনায় ছেদ পড়ল দরজায় টোকা দেওয়ার শব্দে। দরজা খোলা আছে, ভেতরে আসেন। বাইরে আগন্তুককে উদ্দেশ্য করে কথাটা বললাম। একটু পরে ভেতরে যে এলো, তাকে দেখে হৃৎস্পন্দ যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। মুখ দিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো একটা শব্দ, আশা। মুচকে এসে আমার পাশে বসতে বসতে আশা বলল, হ্যাঁ, আমি চলে এলাম। আসলে সেদিনের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমারই ভুল ছিল আপনাকে ওইভাবে নিজের ভালোবাসার কথা বলা। আমার বোঝা উচিত ছিল শুধু আমি ভালোবাসলে হবে না, তার মনেও আমার জন্য ভালোবাসা থাকতে হবে। সেদিন আপনি ঠিকই বলেছিলেন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন তার আপন গতিতেই চলে। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আপনি তো আমাকে ভালোবাসেন না। শুধু শুধু আপনার জন্য অপেক্ষা করে কি করব? তার থেকে মা আর কাকাদেরকে কষ্ট না দিয়ে তাদের পছন্দটা মেনে নেওয়াই ভালো। তাই মেনে নিয়েছি।
শুক্রবারে আমাদের বিয়ে। আপনাকেই প্রথম বিয়ের কার্ড দিতে আসি। হাজার হোক, আপনি আমার খুব কাছের একজন বন্ধু। কথাগুলো বলার সময় আশার চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছে যে কোনো সময় দু চোখ বেয়ে উপচে পানি পড়বে। এখন আসি তাহলে। আমাকে আরো কয়েক জায়গায় যেতে হবে। তাছাড়া অনেক কাজ বাকি। বিয়ে বলে কথা। কথাটা বলে উঠে দাঁড়ালো আশা। তারপর পিছন ফিরে বলল, মাহবুর, আপনাকে আমি সত্যি অনেক ভালোবাসি। এতটা ভালোবাসি যে আমার স্বামীকে হয়তো আপনার মতো করে ভালোবাসতে পারবো না। কথাটা বলে আর দাঁড়ালো না। চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল রুম থেকে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। আজ আশার বিয়ে। সকাল থেকে হয়তো ওদের বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। জুম্বার নামাজ পড়ে রুমে এসে বসে আছি। আজ আশা চিরদিনের জন্য অন্য কারো হয়ে যাবে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা, আমি কি আশার বিয়েতে যাব? ওকে এক পলক দেখার জন্য হলেও কি আমার যাওয়া উচিত? বধূর সাজে আশাকে দেখে সহ্য করতে পারবো তো? সহ্য করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে করছে বধূর সাজে আশাকে কেমন লাগে দেখতে। নিশ্চয়ই অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, আমি যাব আশাকে দেখতে। আজকে না দেখলে হয়তো আর কখনো আশাকে দেখার সুযোগ হবে না। দূর থেকে হলেও এক পলক দেখে আসব। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আমার সাধ্যের মধ্যে একটা গিফট নিয়ে আশার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আশাদের বাড়ির কাছে এসে থমকে গেলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। গুটি গুটি পায়ে গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। হঠাৎ ট্রেজে চোখ গেল। দেখলাম আশা বধূ সেজে বসে আছে। লাল বেনারসি শাড়িতে যেন লাল পরীর মতো লাগছে। আশাকে এমন সাজে দেখে হার্টবিট বেড়ে গেল আমার। আমি অনেকটা দূর থেকে আশাকে দেখছি। হঠাৎ আশার সাথে আমার চোখাচোখি হলো। আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে ও। চোখ দুটো ছলছল করছে। দু চোখ ভর্তি পানি। যে কোনো সময় উপচে পড়বে এমন অবস্থা। আশার চোখের চাহনি কি বলতে চাচ্ছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আশার চোখের পানি ধরে রাখতে পারল না। দু চোখের পানি ছেড়ে দিল। আশার এমন অবস্থা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। ওখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আমি পিছন ঘুরে দাঁড়ালাম। তখনই দেখি মিথিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আসছেন ভাইয়া। জানেন, আপু আপনাকে অনেক ভালোবাসে। সবসময় আমাকে আপনার কথা বলতো। আরো বলতো আপনিও আপুকে মনে মনে ভালোবাসেন। জানেন, আপুর যখন বিয়ের কথা চলছিল তখন পাগলের মতো আচরণ করছিল আপনার কাছে আসার জন্য। তারপর ওখানে এক প্রকার ছুটে চলে আসে আপনার কাছে। লাজ লজ্জা ভুলে নিজের ভালোবাসার কথা বলে আপনাকে আর সেই আপনি আমার আপুকে ফিরিয়ে দিলেন। কিভাবে পারলেন এতটা কষ্ট দিতে? আপুর ওই মায়াবী মুখের দিকে তাকালে তো হাজার কষ্ট মুখ বুঝে সহ্য করা যায়। আর আপনি তো আরো কষ্ট দিলেন। আপু যখন আমাকে আপনার কথা বলতো আমিও খুব করে চাইতাম আপনার সাথে আপুর বিয়েটা হোক। কারণ আপনাকে আমারও খুব ভালো লাগতো। কিন্তু কখনো ভাবতে পারিনি সেই ভালো লাগার মানুষটাই আমার আপুকে এভাবে কষ্ট দিবে। সেদিন আপুকে ওখানে ফেলে কি করে চলে গিয়েছিলেন আপনি? জানেন ভাইয়া, বাড়িতে এসে সারা রাত কান্না করে আপু। এক পলকের জন্য চোখ দুটো বন্ধ করেনি। দুদিন পর্যন্ত শুধু কান্না করেছে। না খেয়ে থেকেছে শুধু আপনার জন্য। আমার আপুকে এভাবে কষ্ট দেওয়া আপনার একদম ঠিক হয়নি ভাইয়া। আমার আপুর মতো এতটা ভালো আপনাকে কেউ ভালোবাসতে পারবে না। কেউ না। কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল মিথিলা। আমার চোখ থেকেও অঝরে পানি ঝরছে। চোখ দুটো মুছে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। রুমে এসে বাড়িতে ফোন দিলাম। প্রথমবার ফোন দিতেই মা কথা বলে উঠল, হ্যালো মা, আমি এখানে থাকবো না মা। আমি তোমাদের কাছে চলে আসতেছি। খুব মিস করছি তোমাদের। তোমাদেরকে ছাড়া এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। মাহাবুর, কাঁদছিস কেন তুই? কি হয়েছে তোর? আমাকে বল বাপ, এভাবে কাঁদছিস কেন? চোখ দুটো মুছে মাকে বললাম, আমার কিছু হয়নি মা। আমি এখানে থাকবো না। এই শহরে আমার দম আটকে আছে। তোমাদের খুব দেখতে ইচ্ছে করছে। আব্বাকে দেখতে ইচ্ছে করছে। সুমির সাথে অনেকদিন ঝগড়া করা হয় না। ওর সাথে খুব ঝগড়া করতে ইচ্ছে করছে। মারামারি করতে ইচ্ছে করছে। আমার বোনটা কই মা? আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি মা। আমি আসছি। বাবা, তোর কি হয়েছে? এমন করে কেন বলছিস? আমি কি তোর আব্বাকে পাঠিয়ে দেব? তোর আব্বা গিয়ে তোকে নিয়ে আসবে? না মা, আব্বাকে কষ্ট করতে হবে না। আমি নিজেই আসতে পারবো। রাখছি এখন।
ফোনটা কেটে দিয়ে ঢুকরে কেঁদে উঠলাম। অনেকক্ষণ কান্না করার পর চোখ মুছে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম। তারপর বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। 3 মাস পর কলিং বেলের শব্দে দরজা খুলে দিল মিথিলা। আরে আপু তুমি একা আসছো? দুলাভাই আসেনি? না রে মিথু, তোর দুলাভাইয়ের অফিস আছে তাই আসতে পারিনি। ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে কথাটা বলল আশা। সোফার উপরে বসে আছে দুই বোন। আশা বলল, তোদেরকে নিতে আসছি আমি। কালকে সকালে তোকে আর আম্মুকে আমার সাথে নিয়ে যাব আমাদের বাড়িতে। তুমি তো আমাদের সাথে এখানে থাকতে পারতা। তোর দুলাভাই অবশ্য বলেছিল আমাকে তোদের সাথে এখানেই থাকতে। মাঝে মাঝে ও এসে দেখে যাবে আমাকে। কিন্তু আমি এখানে থাকতে রাজি হইনি। তাই তোদেরকে নিতে যেতে পাঠালো আমাকে। কেন রাজি হওনি আপু? একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশা বলল, এই শহরে আমার আসতে ইচ্ছে করে না। দম বন্ধ হয়ে আসে এখানে থাকলে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। কষ্ট হয়, খুব কষ্ট হয়। মাহাবুর ভাইয়াকে কি এখনো ভুলতে পারোনি? ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। মৃত্যুর আগে হয়তো ওরে ভুলতে পারবো না। যে তোমাকে কাঁদিয়েছে, যে তোমাকে কষ্ট দিয়েছে, যার কাছে তোমার চোখের পানির কোনো মূল্য নেই, তাকে মনে রেখেছ কেন আপু? সে তুই বুঝবি না মিথু। আমি বুঝি, কিন্তু তুমি বোঝো না। কারণ তুমি যে খুব বোকা। হ্যাঁ রে, আমি খুব বোকা। আচ্ছা তুই থাক, আমি আম্মুর কাছে গেলাম। বিকেলে ছাদের উপর বসে আছে আশা। মাহাবুরের একটা ছবি ওর কাছে আছে। বসে বসে সেই ছবিটা দেখছে আর চোখের পানি ফেলছে। হঠাৎ আশা কি মনে করে উঠে দাঁড়ালো। তারপর ছাদ থেকে নেমে বেরিয়ে গেল কোথায় যেন। আশা মামুনি, অনেকদিন পর তোমাকে দেখলাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, আমি আসছি মাহাবুরের সাথে একটু দেখা করতে। ওকে এখন রুমে আছে? মামুনি, মাহাবুর তো 3 মাস হলো আমার বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে বলতে পারেন? কোথায় গেছে সেটা জানি না, তবে তোমার একটা জিনিস আমার কাছে আছে। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। মাহাবুর যে বাসায় থাকতো সেখানে আশা এসেছে ওর সাথে দেখা করতে। বাড়িওয়ালা আঙ্কেল কিছুক্ষণ পরে একটা প্যাকেট হাতে করে এনে আশার হাতে দিতে দিতে বলল, মাহাবুর যেদিন আমার বাসা ছেড়ে দেয় সেদিন আমাকে এই প্যাকেটটা দিয়ে বলেছিল, আঙ্কেল, আশা যদি কোনোদিন এখানে আমার খোঁজে আসে বা কোনোদিন যদি ওর সাথে আপনার দেখা হয়, সেদিন এই প্যাকেটটা আশাকে দিবেন। প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে ওর ভেতরে একটা শাড়ি। শাড়িটা দেখে আশা চিনতে পেরেছে এটা সেই শাড়িটা যে দোকানে দেখেছিল, কিন্তু টাকা না থাকার কারণে কিনতে পারিনি সেদিন। আঙ্কেল, আমি কি মাহাবুরের রুমে একটু যেতে পারি? মাহাবুর যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে। এখন ওই রুমটা ভাড়া দেওয়া হয়নি। তুমি একটু দাঁড়াও, আমি চাবি এনে দিচ্ছি। বাড়িওয়ালার কাছ থেকে চিলেকোঠার চাবিটা নিয়ে ছাদে চলে গেল আশা। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। রুমটা সেই আগের মতোই আছে, কিন্তু মানুষটা নেই। রুমে মাকড়সার জালে ভর্তি। খাটের উপরে বসিয়ে শাড়িটা দেখতে লাগলো আশা। তখনই শাড়ির ভাঁজের ভেতর থেকে একটা চিরকুট পড়ে গেল। শাড়িটা পাশে রেখে চিরকুটটা নিয়ে পড়তে শুরু করলো। আশা, আজকে আমি অনেক খুশি, কারণ আমার আশার পছন্দের শাড়িটা আমি কিনতে পেরেছি। আশাকে যেদিন প্রপোজ করব সেদিনই শাড়িটা ওকে গিফট করব। ওর পছন্দের নীল শাড়িটা দেখে হয়তো ও অনেক খুশি হবে। আমি অপলকে ওর হাসিমাখা মুখটা দেখব। শাড়িটা দেখার পর ও কতটা খুশি হবে সেটা ভাবতেই হার্টবিট বেড়ে যাচ্ছে। পরের দিনই শাড়িটা পরতে বলবো আশাকে। তারপর সারাটা দিন ওর সাথে ঘুরবো, অনেক মজা হবে। চিরকুটটা পরা শেষ করে ঢুকরে কেঁদে উঠল আশা। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে ওর। কোনোরকম নিজেকে সামলে বলল, আপনিও তো আমাকে ভালোবাসতেন মাহাবুর। তাহলে সেদিন কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলেন? কেন? আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। আপনাকে যে কোনোভাবেই ভুলতে পারছি না। কেন আপনি আমাকে বুঝলেন না? কেন আমার হলেন না? কথাগুলো বলছে আর কাঁদছে। হঠাৎ টেবিলের উপর চোখ গেল আর দেখল একটা ডায়েরি পড়ে আছে। এটা যে মাহাবুরের ডায়েরি সেটা চিনতে বেগ পেতে হলো না ওর, কারণ অনেকবার এই ডায়েরিটা এখানে দেখেছে। আশা কি মনে করে চোখটা মুছে ডায়েরিটা নিয়ে আবার খাটের উপর এসে বসল। তারপর পড়তে শুরু করলো। আজকে একটা মেয়ের সাথে বন্ধুত্ব হলো। নাম আয়েশা আশা। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। প্রথম পৃষ্ঠার লেখাটুকু পড়ে পরেরগুলো পড়তে লাগলো। পরেরগুলোতে আশার মাহাবুর কি করেছে, কোথায় গেছে সেসব লেখা। পড়তে পড়তে একটা পৃষ্ঠায় চোখ আটকে গেল ওর। আমি এতদিন কনফিউশনে ছিলাম এই ভেবে যে আশা আমার শুধুই ভালো লাগা
নাকি ভালোবাসা? কিন্তু আজ ৪-৫ দিন ওর গ্রামে যাওয়াতে ওর সাথে দেখা করতে পারছি না, না কথা বলতে পারছি। প্রচণ্ড মিস করছি ওকে, ছটফট করছি আশার জন্য। আমি বুঝে গেছি আশা আমার শুধুই ভালো লাগা না, ও আমার ভালোবাসা। আমি আশাকে ভালোবেসে ফেলেছি। পরের পৃষ্ঠাতে লেখা, আশা আজকে ফোন করেছিল, ও গ্রাম থেকে আসছে আজকে। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা জরুরি কাজে। কাজটা সেরে বিকেলে আশার সাথে দেখা করব আর ওকে প্রপোজ করব। আচ্ছা, আশাকে প্রপোজ করলে কি ও আমাকে গ্রহণ করবে, নাকি আমাকে ফিরিয়ে দেবে? কি করবে আমি জানি না, তবে আমি ওকে প্রপোজ করব। কারণ আশাকে ছাড়া আমার চলবে না। ওকে যে আমি বড্ড ভালোবাসি। আশাকে ছেড়ে কিভাবে থাকবো আমি? সকালে যখন বেরিয়েছিলাম তখন আমার মাথা ব্যথা একটু কম ছিল, কিন্তু রাস্তায় বেরোনোর পর তীব্র মাথা ব্যথা শুরু হয়। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। জ্ঞান হারিয়ে ঢলে পড়ি আমি। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার মাথা ব্যথার কারণে ডাক্তার ২টা টেস্ট দেয় আমাকে। কাছে টাকা থাকার কারণে টেস্ট দুটো করে অপেক্ষা করতে থাকি রিপোর্ট জানার জন্য। তখন আশা ফোন দেয় আমাকে। ও আমার জন্য লেকের পাড়ে অপেক্ষা করছে। এখান থেকে বেরিয়ে আশাকে প্রপোজ করব ভাবতেই হার্টবিট বেড়ে যেতে থাকে আমার। কিছুক্ষণ পরে ডাক্তারের রুম থেকে ডাক আসে। ডাক্তার বলে, মিস্টার মাহাবুর, আসলে কথাটা আপনাকে ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনার সাথে কেউ নেই যে তার সাথে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু আমি ডাক্তার সেহেতু আমাকে বলতেই হবে। ডাক্তারের কথা শুনে ভয়ে বুকটা ধুকধুক করতে শুরু করলো। কেন ডাক্তার, খারাপ কিছু? আপনি আমাকে বলেন, আমি নিজেকে সামলে নিতে পারবো। হ্যাঁ, নিজেকে শক্ত রাখেন। আসলে আপনার ব্রেন ক্যান্সার হয়েছে। আপনার মাথা ব্যথার মূল কারণ হচ্ছে ব্রেনে একটা টিউমার হয়েছে। এই টিউমার হলে প্রচণ্ড ব্যথা করে, আর এই টিউমার থেকে হয় ব্রেন ক্যান্সার। তখন প্রচণ্ড মাথা ব্যথার সাথে অনেক বমি হয়। আপনার সমস্যাটা এমন সময় ধরা পড়েছে যে আমাদের আর কিছুই করার নেই। আপনি হয়তো খুব বেশি হলে ১৪-১৫ দিনের মতো বাঁচতে পারেন। ডাক্তারের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। সেই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল আমার। নিজেকে সামলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আশার কাছে চলে গেলাম। আমি প্রচণ্ড অবাক হলাম যখন আশা আমাকে প্রপোজ করলো, আমাকে বিয়ে করতে চাইল। যে প্রপোজ আমি করতে চেয়েছিলাম সেটা আশা করলো, কিন্তু আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। কিভাবে করব আমি? আমি যে কয়েকদিনের অতিথি মাত্র। আমার এই অভিশপ্ত জীবনে আশাকে জড়িয়ে ওর জীবনটা কিভাবে নষ্ট করি? আমি পারলাম না ওর জীবনটা নষ্ট করতে। আশা সেদিন আমার পায়ের কাছে পড়ে খুব কাঁদছিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সহ্য হচ্ছিল না আমার। ইচ্ছা করছিল আশাকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলি, তোমার জায়গা আমার পায়ে না আশা, তোমার জায়গা আমার বুকে। কিন্তু আমি পারিনি সেদিন এটা করতে, কারণ আমি বড্ড অসহায়। আশাকে ফেলে রেখে চলে আসি। কষ্ট হচ্ছিল ওভাবে ফেলে আসাতে, তবুও এসেছিলাম। জানিও খুব কেঁদেছিল। কাঁদুক, একটু কাঁদলেও সুখী হবে। কিন্তু আমি ওর চোখটা যদি সেদিন মুছে দিতাম, তাহলে সারা জনম ওর কাঁদতে হতো। আমি কি সেটা করতে পারি? সারা জীবন কি আশাকে কাঁদাতে পারি? পারি না, কারণ আমি যে ওকে বড্ড ভালোবাসি। আশার বিয়ে বাড়ি থেকে এলাম মাত্র। বধূ সেজে আশাকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছা করছিল আশাকে সামনে বসিয়ে দুচোখ ভরে দেখি, কিন্তু সেটা তো আর সম্ভব না। আশা তো অন্য কারোর সম্পত্তি। ওখানে আমার ইচ্ছার কোনো দাম নেই। আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে। এখানে থাকলে আশার কথা খুব মনে পড়বে। তাছাড়া জীবনের শেষ কয়েকটা দিন আব্বা মা আর বোনটার সাথে কাটিয়ে দিই। আচ্ছা, আশা কি আমাকে ঘৃণা করবে? হয়তো করবে, কারণ ওকে যে আমি কষ্ট দিয়েছি। কষ্ট দেওয়া ছাড়া যে আমার কিছুই করার ছিল না। আমাকে ঘৃণা করুক, তবু আশা বেঁচে থাকুক, নতুন জীবন নিয়ে সুখে থাকুক, দোয়া করি। ডায়েরিটা পড়া শেষ করে কান্না শুরু করে দিলাম। ফোনটা বের করে মাহাবুরের নাম্বারে ফোন দিলাম। প্রথমবার রিং হতেই একটা মেয়ে রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি আশা বলছি। আশা আপু, আপনার কথা অনেক শুনেছি ভাইয়ার মুখে। আমি সুমি, মাহাবুর ভাইয়ার বোন। সুমি আপু, মাহাবুর কই? ওর কাছে একটু ফোনটা দাও তো, দিয়ে বলো আশা কথা বলবে। আপু, ভাইয়া তো নেই। নেই মানে? ভাইয়া মারা গেছে। ৩ মাস আগে ভাইয়া যখন শহর থেকে বাড়ি আসে তখন খুব অসুস্থ ছিল ভাইয়া। দিন দিন অসুস্থতা বেড়ে যেতে থাকে। প্রচণ্ড মাথা ব্যথা আর বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। চেহারা নষ্ট হয়ে যেতে থাকে।
মাথার চুল পড়ে টাক হয়ে। ভাইয়ার কাছে জানতে চেয়েছি অনেকবার কি হয়েছে, কিন্তু বলে না। ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও যায় না। পরে আম্মু আব্বু সিদ্ধান্ত নেয় আমাদের বসত ভিটা বিক্রি করে ভাইয়াকে শহরে নিয়ে যাবে চিকিৎসা করানোর জন্য। প্রায় 14 দিন পরে ভাইয়া আমাদেরকে ডেকে বলে ভাইয়ার ব্রেন ক্যান্সার হয়েছে। সেদিন রাতে ভাইয়া মারা যায়। শেষ কথাটা শুনে আশার কান থেকে ফোনটা পড়ে যায়। মাহাবুরের দেওয়া শাড়িটা আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আশা। আশা কাঁদছে আর বলছে, আপনি কেন আমাকে সেদিন বলেননি আপনার ব্রেন ক্যান্সার? কেন নিজের মাঝে পুষে রেখে তিলে তিলে কষ্ট পেয়ে গেছেন? কেন শেষ কয়টা দিন আপনার পাশে থাকার সুযোগ দেননি মাহাবুর? কেন? এসব বলছে আর বিলাপ করে কাঁদছে আশা। নীল শাড়িটা বুকের সাথে আঁকড়ে ধরে কেঁদে চলেছে আশা। সমাপ্ত।